ঠিক আছে। আর এরকম যেহেতু আপনাদের ডাইনামিক্স এই ধরনের কোশ্চেন নাই, ঠিক আছে, আগডম বাগডম কথা লেখার ম্যাথ, উল্টাপাল্টা ইকুয়েশন আনবেন না কোথাও থেকে। আচ্ছা দেখেন, আজকে যেটা পড়বো সেটা হচ্ছে এনার্জি এন্ড মোমেন্টাম মেথড। ওকে, এনার্জি এন্ড মোমেন্টাম মেথড। তো প্রথমে আমরা এই এনার্জি এবং মোমেন্টাম মেথডে যদি শিখবো, আমি বুঝলাম না ক্লাস শুরু হয়েছে 10টা থেকে, কিন্তু ছাত্ররা 10টা 20-এ এসে কেন জয়েন করে? আচ্ছা, ওয়ার্ক অফ এ ফোর্স। প্রথমে দেখেন ওয়ার্কটা কি। ওয়ার্ক মানে কি, কোনো একটা অবজেক্টের উপর যদি আমরা এফ ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে এই ফোর্স ইনটু ফোর্সের ডাইরেকশনে যে ডিসপ্লেসমেন্ট ঘটে, এই ডিসপ্লেসমেন্টকে আমরা কি বলে থাকি? ওয়ার্ক বলে থাকি। এটা একটা বস্তু পি। এখন এই পি বস্তুর উপর আমরা এফ ফোর্স অ্যাপ্লাই করলাম, কোন ডাইরেকশনে? এক্স ডাইরেকশনে অ্যাপ্লাই করলাম। এখন বস্তুটার সরণ দেখেন, ডিসপ্লেসমেন্টও কি হলো? এক্স ডাইরেকশন বরাবর এই পয়েন্টে হলো। তাহলে এই বল ইনটু এই যে সরণ ডিসপ্লেসমেন্ট, এই দুইটার মাল্টিপ্লিকেশনকে আমরা কি বলে থাকি? ওয়ার্ক বলে থাকি। ওকে, এটা একটা কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে কি, আমি যেদিকে বল প্রয়োগ করলাম ওই দিকে সরণ না হয়ে তার সাথে আলফা ডিগ্রি কোণে হলো। আমি বল প্রয়োগ করলাম এক্স ডাইরেকশনে, কিন্তু সরণটা এক্স এর দিকে না হয়ে এক্স এর সাথে থিটা ডিগ্রি কোণে বেঁকে এখানে হলো সরণ এস। এক্ষেত্রে যেটা হবে, বল ইনটু সরণের এই কম্পোনেন্টটা এক্স ডাইরেকশন বরাবর, অর্থাৎ বলের দিকে যে কম্পোনেন্টটা হবে এই কম্পোনেন্টটাকে আমরা কি বলে থাকি? কাজ বলে থাকি। ওকে, তাহলে ওয়ার্ক ইকুয়াল টু এক্ষেত্রে কি হবে? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট কম্পোনেন্ট। ডিসপ্লেসমেন্ট কম্পোনেন্ট কোন ডাইরেকশন বরাবর? যে দিক বরাবর ফোর্স অ্যাপ্লাই হচ্ছে ওই ডাইরেকশন বরাবর। এ পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, না উপর দিয়ে যাচ্ছে, বলেন আরেকবার স্যার বুঝান, বুঝলাম। স্যার কজ আলফা কি স্যার? এই স্যার এক্স এক্স এর সাপেক্ষে কোণ উৎপন্ন করছে বলে কজ আলফা হইছে, এস কজ আলফা। হ্যাঁ, এখানে ঠিক এক্স বললে হবে না। এটা মূল বিষয় হচ্ছে যে এক্স বললে আপনার ভুল হবে। এটা কেন? কারণ বলের সাথে, বল যেদিকে প্রয়োগ করলাম বলের সাথে ওই দিকে না দিয়ে বলের সাথে কত ডিগ্রি? আলফা ডিগ্রি বেঁকে গেছে। এইদিকে বল প্রয়োগ করলাম, খেয়াল করেন, এই দিক মানে স্যার যে বরাবর অক্ষের ফোর্স সাথে অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, ফোর্স এই ডাইরেকশন বরাবর করছি না, এক্স ডাইরেকশন বরাবর। তাহলে সরণটাও এই জি দিকে স্যার। হওয়ার কথা ছিল, কিন্তু সরণটা এইদিকে না হয়ে আলফা ডিগ্রি কোণে বেঁকে এই দিক বরাবর হচ্ছে। তাহলে এক্ষেত্রে যেটা করি, বল ইনটু বলের দিকে সরণের উপাংশ, অর্থাৎ এই ভ্যালুটুক নেই, এই ভ্যালুটুক নেই, এই যে এখান থেকে এই ভ্যালুটুক নেই, এই ভ্যালুটুক হচ্ছে এস কস থিটা। কস থিটা ইকুয়াল টু কি? লম্ব, সরি, ভূমি বাই অতিভুজ, তাই না? বেস বাই হাইপোটেনিয়াস। এইখান থেকে এই ফর্মুলাটা পেলাম। তাহলে যদি একটা বস্তু যেদিকে ফোর্স অ্যাপ্লাই করা হয় ওই ডাইরেকশন বরাবর তার ডিসপ্লেসমেন্ট ঘটে, তখন ফর্মুলা হবে এফ ইনটু এই ডিসপ্লেসমেন্ট। কিন্তু ডিসপ্লেসমেন্ট এর সাথে যদি থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে যায়, তখন ফর্মুলা হবে এফ ইনটু এস কস থিটা। মানে স্যার যার সাথে যে অক্ষের সাথে কোণ করবে এখানে তার সাথে কজ হবে। ভূমি এবং অতিভুজের সাথে কোণ করার কারণেই কস লিখতেছি, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে স্যার যে অক্ষের সাথে কোণ তৈরি হবে ওটার সাথে কজ হবে। আর একটু ক্লিয়ার করে বলেন। মানে বলতে ফোর্সটা স্যার যে অক্ষের সাথে করবে, মানে কোণ অ্যাক্সিস, উৎপন্ন করবে, অ্যাক্সিস। হ্যাঁ ওই অ্যাক্সিসের সাথে কজ হবে আর উপরটার সাথে আপনার সাইন হবে, এটাই তো ওইরকমই। কিভাবে যে আপনার ইঞ্জিনিয়ারিং ভর্তি হতে আসেন, একটু বেসিক টার্ম 9-10 এর পড়া এগুলা, এইগুলা যদি আপনাদের বারবার শিখাই, আমি মেকানিক্স কখন পড়াবো আপনার? কি আর বলবো বলেন দেখি, হতাশ করে দিচ্ছে। একটু আপনাদের শীট যেহেতু একটু আগে দেওয়া হয়েছে, যেমন আগে একটু দেখবেন আপনারা এই শীট গুলা, যখন ক্লাস শুরু হয় তার আগে একটু দেখে আসবেন, তাহলে আমার জন্য সুবিধা হয়, আপনাদের জন্য সুবিধা হয়। যেমন বেসিক টার্ম গুলা, ঠিক আছে, এগুলো একটু দেখে আসলে কি আমি খুব ফাস্টলি পড়াতে পারি আপনাদের।
হ্যাঁ, এটা সমস্যা নাই। আপনি ডাইনামিক্স এর সমস্যা নিয়ে আসেন, ঠিক আছে? হয়তো এখন পারবো না, সলভ তো ইনশাআল্লাহ ট্রাই করবো আপনাদের। কিন্তু এইভাবে যদি লাইন বাই লাইন আপনাদের বোঝাতে থাকতে হবে, যেমন এই অ্যাক্সেস হলে এটা কি হবে, এই অ্যাক্সেস হলে এটা কি হবে, এক্ষেত্রে সমস্যা হয় কি, সিলেবাস তো আমাদের মানে অল্প সময়ের মধ্যে শেষ করতে হচ্ছে, এই কারণে কমপ্লিট করা যায় না। ঠিক আছে, যদি এভাবে লাইন বাই লাইন দেখা যাবে একটা ম্যাথ করাতে যে দেখেন 11টা পর্যন্ত আপনাদের ক্লাস, অথচ এখন কয়টা বাজে, 10টা 25 বাজে। আমি জাস্ট ওয়ার্কই পড়াচ্ছি, ঠিক আছে? অথচ আমি প্ল্যান করে আসছি 2টা ম্যাথ করাবো আপনাদের, কিন্তু জানি না ম্যাথ পর্যন্ত যেতে পারবো কি পারবো না। তো যেটা বলছিলাম, একটু আগে পড়ে আসলে কি ভালো হয়। আর মাঝে মাঝে আপনারা কিছু কোশ্চেন করে বসেন, একেবারেই ক্লাস বাচ্চাদের মতো। কিছুক্ষণ আগে এর আগের ক্লাস নিলাম, এক ছাত্র ব্যাস এবং ব্যাসার্ধের মধ্যে পার্থক্য বোঝে না। বুঝতে পারছেন আপনারা? ব্যাস এবং ব্যাসার্ধের মধ্যে পার্থক্য বোঝে না। এখন ব্যাস এবং ব্যাসার্ধের মধ্যে তাকে যদি পার্থক্য বোঝাতে যাই, তাহলে আমি ক্লাস নিতে পারবো এগুলা বলে? আচ্ছা, তারপরও আপনারা কোশ্চেন করছেন, হ্যাঁ খুব ভালো। কোশ্চেন গুলা অবশ্যই যৌক্তিক, কারণ না বুঝলে তো কোশ্চেন করবেনই, ঠিক আছে? কিন্তু কিছু কিছু কোশ্চেন আসলে আপনাদের কোয়ালিটির চেয়ে লো কোয়ালিটিতে হয়ে যায়, এই কারণে মাঝে মাঝে মাথাটা গরম হয়ে যায়। আচ্ছা দেখেন, পড়াই আপনাদের, ঠিক আছে? বাকিটা তো হোমওয়ার্ক, যেটা সময় পাবো না হোমওয়ার্ক হয়ে যাবে, আর যতটুকু বুঝছেন থাকো। আচ্ছা, এটা হচ্ছে আর একটা ফোর্স, এটা হচ্ছে আর একটা ফোর্স। এই আর ফোর্সের 2টা কম্পোনেন্ট ধরলাম, ঠিক আছে? 2টা কম্পোনেন্ট, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর। এখন আমরা ধরলাম এই ওয়াই অ্যাক্সিস বরাবর যে কম্পোনেন্ট, এর সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করব, তাহলে এইটা কত হবে, আর cos থিটা, যার সাথে অ্যাঙ্গেল তার সাথে থিটা। ওকে, আর এটা কি হবে, আর sin থিটা। এটাই তো এতদিন কইলাম। ঠিক আছে, এটা হচ্ছে ওই কনসেপ্ট। এখন এই ক্ষেত্রে ফোর্স অ্যাপ্লাই করলাম এই ডাইরেকশন বরাবর, খেয়াল করেন, কিন্তু অবজেক্টটা এই ডাইরেকশন বরাবর না, যে কোথায় চলে যাচ্ছে, এর সাথে থিটা ডিগ্রি বেঁকে এইখানে চলে আসছে। থিটা ডিগ্রি বেঁকে কোথায় চলে আসছে, এইখানে চলে এসে পি পয়েন্টে আসবে। এখন এখানে চলে আসবে। ওকে, এখন এই ক্ষেত্রে যেটা হবে, ফোর্স ইকুয়াল টু বল, আমি বাংলায় বলছি আপনাদের বোঝার জন্য, কাজ ইকুয়াল টু বল ইনটু বলের দিকে সরণের উপাংশ, বল ইনটু বলের দিকে সরণের উপাংশ। একটু খাতায় লিখেন কথাগুলা, ঠিক আছে? সব সময় তো হৃদয়ের খাতায় লিখে রাখেন, মনের খাতায় লিখলে হবে না। ডাইনামিক্স মনের খাতায় লিখলে হয় না। বল ইনটু বলের দিকে সরণের উপাংশ। এক্ষেত্রে বলের দিক কোন দিক, এই দিক না? বল এই দিক না? তাহলে এই দিক বরাবর সরণের উপাংশ কতটুকু, এতটুকু। এই যে আমি ব্ল্যাক কালি দিয়ে আপনাদের গ্রিন কালি দিয়ে দেখাচ্ছি, দেখেন, বল ইনটু বলের দিকে সরণের, এই যে এটা হচ্ছে কি সরণের উপাংশ। তাহলে এখন এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, তাহলে এতটুক কত হবে বলে, এতটুক কত হবে? আমরা জানি cos আলফা ইকুয়াল টু কি, ভূমি ভূমি বাই অতিভুজ, অতিভুজ কত, এস। তাহলে ভূমি ইকুয়াল টু কত, এস cos আলফা। cos alpha এই ভ্যালুটা কত আসলো, এস cos আলফা। ওকে, আপনি যে কোশ্চেন করছেন সেটা হচ্ছে, স্যার অক্ষের সাথে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করে, ঠিক আছে? অক্ষের সাথে কি, এখানে অক্ষ কোত্থেকে আসলো, এখানে অক্ষ তো আসছে না, এখানে হচ্ছে বল যেদিকে কাজ করছে, বলের ডাইরেকশনের সাথে থিটা, এখানে অ্যাক্সিসের কোনো ব্যাপার স্যাপার নাই। ওকে, বুঝতে পারলাম আমি? জি কেউ স্যার, কোনো বুঝতে কথা পারছি। বলেন না। ঠিক আছে, আর কিছু বলেন, সমস্যা?
আর কোনো সমস্যা? জি না স্যার। কি ব্যাপার, সব রাগ করে বসলেন নাকি? এতটুকু বুঝতে পারছি। সবাই কি রাগ টাগ করে বসলেন? হ্যাঁ, সমস্যা হলে বলতে হবে, কিন্তু মাঝে মাঝে বললাম না আপনাদের মানে এমন লেভেলের কোশ্চেন করেন, হাসাহাসি লাগে আমার, মাঝে মাঝে বিরক্ত লাগে। আমার মনে একটা গল্প বলি আর কি আপনাদের। আমরা যখন পড়তাম আর কি, আমার ফ্রেন্ড এখন উনি এমএসসি করছে আর কি, এই ফার্স্ট ইয়ারে ওয়ানে ফার্স্ট ইয়ারে আমাদের এক ম্যাথের ম্যাডাম ক্লাস নিত। তো মানে একটা জিনিস বুঝতে পারছে না, তো সুন্দর করে দাঁড়িয়ে বলছে, ম্যাম এই জিনিসটা তো বুঝছি না। তো যেমনই এই কথা বলছি, ম্যাডাম তো দেখি তেলে বেগুনে চলে গেল। হ্যাঁ, তো তুমি কি পড়ে আসছো ইন্টারমিডিয়েটে, এই জিনিস বোঝো না? মানে উনাদের লেকচার স্পিচ এমন ছিল যে ক্লাসে আসতো, খাতায় বোর্ডে ম্যাথ তুলে দিত, আমরাও তুলতাম, শেষ, এই পর্যন্ত। ঠিক আছে, এটা বলার আমাদের সাহস হতো না যে বুঝছি না, এটা একটু বুঝিয়ে দেন। ঠিক আছে, প্রথম দিকে এরকম দু একজন কোশ্চেন করতো যে স্যার বা ম্যাডাম বুঝছি না, একটু বুঝিয়ে দেন, কিন্তু পরবর্তীতে মানে কি বুঝাতো ওরাই জানে। এই কারণে আর আমাদের আগ্রহ চলে গেছিল, যে বুঝতে চাইতাম না। ঠিক আছে, নিজে যা বুঝি আগ্রহ বাগ্রহ, ঠিক আছে, গোজামিল দিয়ে অনেক সময় হয় নাকি এই ম্যাথামেটিক্যাল টার্ম গুলো দিয়ে, কারণে আমরা অনেক কাঁচা। বিশেষ করে আমাদের যে ম্যাথের টিচার গুলো ছিল খুব মার্কা মারা টিচার। ঠিক আছে, কোনো কিছু জিজ্ঞেস করলেই মনে করেন জ্বলে উঠতো। আচ্ছা, কিন্তু আমাদের ডিপার্টমেন্টাল স্যারগুলো আবার খুব ভালো ছিল। ঠিক আছে, এই যে লাইন বাই লাইন বুঝিয়ে দিত। তো ওই রকম যদি আমাদের স্যার পড়তো, তো আমরা যে এই ডাইনামিক্স বা অ্যাপ্লাইড মেকানিক্স কি পড়তাম আল্লাহ বাকি জানেন। আচ্ছা, তাহলে দেখেন, তো যেহেতু ওই দুই স্যারের কম্বিনেশন আমাদের কাছে আছে, তেলে বেগুনে জ্বলে ওঠা, আবার ভালো, এই কারণে দুইটা বৈশিষ্ট্য পেয়ে গেছি আমরা। ঠিক আছে, আচ্ছা দেখেন, এখন যেটা পড়বো সেটা হচ্ছে ওয়ার্ক ডান ক্যান বি পজিটিভ অর নেগেটিভ। এই ওয়ার্ক ডানটা পজিটিভ এবং নেগেটিভ হতে পারে। আচ্ছা, তার আগে বলি, ওয়ার্ক ডান মূলত এখানে কয়টা প্রসেসে শিখলাম আমরা? দুইটা। একটা হচ্ছে বল যেদিকে প্রয়োগ করা হয় ওই ডাইরেকশন বরাবর যদি সরণ ঘটে, তাহলে ওয়ার্ক কি হবে? এফ ইন্টু এস। আর বল যেদিকে প্রয়োগ করা হয় ওই ডাইরেকশনের সাথে যদি আলফা ডিগ্রি অ্যাঙ্গেলে সরণ ঘটে, তাহলে কি হবে? এফ এস কস থিটা। এই যে দ্বিতীয় নাম্বার ফিগার। এখন যেটা হলো, আমি বল প্রয়োগ করলাম নিচের দিকে, বা আমি এবার বল প্রয়োগ যেদিকে করলাম সরণ ঘটছে, মানে বলের দিকে না, বলের সাথে থিটা ডিগ্রি না, সরণটা ঘটছে সোজা উপরের দিকে। ওকে, অর্থাৎ এরকম আর কি, এটা বল প্রয়োগ করলাম, সরণ ঘটছে উপরের দিকে, এরকম। এটা এটা কিন্তু উপরে না, এটা মানে হচ্ছে পাশে। ঠিক আছে, এটা মানে হচ্ছে পাশে, মনে করবেন এরকম আর কি। পাশে মানে কি বলবো, মনে করেন আপনার টেবিলে, খেয়াল করেন, আপনার টেবিলে আপনি বল প্রয়োগ করেন, ডান পাশে অথবা বাম পাশে যাচ্ছে, তখন আমরা এই ফর্মুলা ইউজ করব। কিন্তু যদি বস্তুটা উপরের দিকে ওঠে, উপরে বা নিচে, অর্থাৎ যদি গ্র্যাভিটি কাজ করে, তখন ফর্মুলাটা হবে এম জি এইচ। ওকে, এটা হচ্ছে সোজা, এটা হচ্ছে যেদিকে বল প্রয়োগ করব তার সাথে ডানে অথবা বামে। আর 3 নাম্বার ফর্মুলা হচ্ছে কি, এই যে এটা, বল প্রয়োগ করলাম কিন্তু বস্তুটা উপরের দিকে উঠে গেল অথবা নিচের দিকে নেমে গেল, এরকম। এটা হচ্ছে এইচ উচ্চতায়, তাহলে এক্ষেত্রে কি হবে? এম জি এইচ। ওকে, এখন বস্তুটা যদি উপরের দিকে ওঠে, খেয়াল করেন, বস্তুটা যদি উপরের দিকে ওঠে, তাহলে এক্ষেত্রে গ্র্যাভিটেশনাল যে অ্যাক্সিলারেশন আছে, অর্থাৎ অভিকর্ষীয় যে ত্বরণ আছে, অভিকর্ষীয় ত্বরণ আমরা জানি নিচের দিকে পজিটিভ। ওকে, তাহলে অভিকর্ষীয় ত্বরণের কারণে যে কাজ হবে, নিচের দিকের কাজগুলো পজিটিভ, অর্থাৎ একটা বস্তু উপর থেকে নিচে পড়ছে, এই কাজটা কি হবে? পজিটিভ হবে। সেম ভাবে একটা বস্তু নিচ থেকে উপরের দিকে উঠছে, এই কাজটা কি হবে? নেগেটিভ হবে। যেমন এটার ক্ষেত্রে খেয়াল করেন, এটা একটা অবজেক্ট, এই যে এম ভরের, মানে এর ওয়েট কত, ওজন কত হবে? এমজি। কোন দিকে কাজ করবে? নিচের দিকে কাজ করবে। তাহলে এই ক্ষেত্রে
mgh এই কাজটা হবে কি, যেহেতু নিচের দিকে পজিটিভ, স্যার এটা আবার হ্যাঁ, আবার এই ক্ষেত্রে কি হচ্ছে, এই mg কে আমরা উপরের দিকে উঠাচ্ছি। খেয়াল করেন h এর ডাইরেকশন কোথায়, উপরের দেওয়া আছে। তাহলে mg আমরা জানি g সবসময় নিচে কাজ করে, কিন্তু উঠাচ্ছি কোথায়, উপরের দিকে। নিচের দিকে গেছে। হ্যাঁ, এই কারণে যে কাজটা হবে এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ক। ওকে, তো এই ওয়ার্ক ডান ক্যান অলসো বি জিরো, অর্থাৎ একটা বস্তুতে যে ওয়ার্ক ডান হয় এটা জিরো হতে পারে। তখন আমি ফোর্স অ্যাপ্লাই করলাম যদি বস্তুটার স্মরণ না ঘটে, এক্ষেত্রে খেয়াল করেন আমি ফোর্স অ্যাপ্লাই করলাম, প্রথমত ফোর্স অ্যাপ্লাই করলাম কিন্তু এস এর মান কত হলো, জিরো হলো, তখন কাজ হয়নি। যেমন আপনি একটা দেওয়ালে বল প্রয়োগ করেন, আপনি হাত দিয়ে একটা দেওয়ালের মধ্যে বা ওয়ালের মধ্যে ফোর্স অ্যাপ্লাই করেন, দেওয়াল কি সরে যাবে? জি না স্যার। এই ক্ষেত্রে যদিও আপনি ফোর্স অ্যাপ্লাই করছেন কিন্তু কোনো প্রকার ডিসপ্লেসমেন্ট, দেওয়াল সরে যাচ্ছে না, এক্ষেত্রে কাজ কি হবে, নেগেটিভ শূন্য। হবে। আরেকটা কি, আপনি বল প্রয়োগ করছেন কিন্তু সরণ হচ্ছে বলের সাথে 90 ডিগ্রি বরাবর। যেমন একটা এক্সাম্পল দেই, এই যে এটার ক্ষেত্রে দেখেন, বোঝা যাচ্ছে পড়া? না বোঝা গেলে বলবেন যে স্যার বুঝতে পারছি না। জি স্যার। স্যার বুঝতে পারতেছি স্যার। ঠিক আছে, কিন্তু ওই 1 আর 2 মিলে যে 3 হয়, এরকম আবার কোশ্চেন করলে সমস্যা। খেয়াল করেন, বল প্রয়োগ করলাম এই বরাবর, ঠিক আছে, এখন এই বরাবর মানে কত, এক্স অ্যাক্সিস বরাবর। এখন সরণ হলো এই বরাবর, বলের সাথে কত ডিগ্রি, 90 ডিগ্রি বরাবর সরণ হলো। তাহলে একটা বস্তু যখন উপরের দিকে উঠতে থাকে, ঠিক আছে, বা নিচের দিকে নামতে থাকে, যেমন বল প্রয়োগ করলাম এই বরাবর, সরণ হলো নিচের বরাবর, তাহলে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। তাহলে আমরা জানি এক্ষেত্রে কি এফ এস কস থিটা, কস থিটার মান কত, 90, কস 90 ডিগ্রির মান কত, 0। তাহলে এক্ষেত্রে বরাবর কাজ কি হবে, 0 হবে। তাহলে এই ক্ষেত্রে কাজটা কে করছে, প্রশ্ন হতে পারে যে স্যার আমি তো বল অ্যাপ্লাই করলাম, ঠিক আছে, কিন্তু বস্তুটা তো সরণও ঘটলো, তাই না, বস্তুটা এখান থেকে নিচে নেমে আসলো, তাহলে কাজ কেন 0 বলছেন, এরকম একটা প্রশ্ন আসে না? না প্রশ্ন আসে না মাথায়? স্যার প্রশ্ন স্যার আমার এটা স্যার, আমি তো স্যার ফোর্সটা দিচ্ছি স্যার ওই দিকে, তো স্যার সে নিচের দিকে কাজ কেন করবে? করতেই পারে, কাজ কেন করবে না, কি বলেন? ফোর্সের বিপরীতে স্যার যাওয়ার কথা না, আমি ফোর্স যেভাবে দিতেছি ওই একই ডিরেকশনে তো যাওয়ার কথা, সরণটা হওয়ার কথা। এই কি বলেন, এটার ক্ষেত্রে এরকম হয় না, আপনি মনে করেন একটা গাড়িকে ধাক্কা দিচ্ছেন, গাড়ি কি আপনি যেদিকে বল প্রয়োগ করছেন ওই দিকে যাবে, এরকম ঘটনা আছে, ডানে বামে সরবে না গাড়ি, বলেন? স্যার ওইখানে তো স্যার আমার উপর, আমি বলি আমি একটা সাইকেলকে পেছন দিক থেকে ধাক্কা দিচ্ছি, সাইকেল কি সোজাসুজি চলে যাবে না ডানে বামে সরতে পারে, বলেন? ডানে বামে সরবে স্যার। তো ডানে বামে সরা মানে কি, অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে না? স্যার হ্যাঁ বলেন, কোশ্চেন বলেন, অবশ্যই মনে এই ধরনের কোশ্চেন থাকলে তো থাকতেই পারে, প্র্যাকটিক্যাল রিলেটেড কোশ্চেন। আর কোনো? স্যার যদি আমি স্যার একটা গাড়িকে ধাক্কা দিই স্যার, গাড়িটা ডানে বামে যাবে এটা স্যার আমার উপর ভিত্তি করে, বাট আমার তো ধাক্কা দিলে স্যার বলটা তো সামনের দিকেই যাবে স্যার। আচ্ছা, একটা ফুটবলকে আপনি ফোর্স অ্যাপ্লাই করেন, ফুটবলটা কি সোজাই যেতে পারে, এরকম কোনো কন্ডিশন আছে ডানে বামে সরবে না? স্যার এটা আমার এম এর উপর ডিপেন্ড করবে স্যার, আমি যদি স্যার এমটা আমার পুরো ফুল সোজা তোমার থাকে এম তাহলে যত স্যার ভালোই থাকুক ভাই, 100% সরবে, 100% সরবে, ফুটবল সরবে, Right. গাড়িও সরবে, সাইকেলও সরবে। Right. বুঝেও না বুঝার প্রশ্ন করো। কিন্তু স্যার সেটা 90 ডিগ্রি কি হবে না? প্রশ্ন হলো 90 ডিগ্রি মানে আচ্ছা, 0 মানে কেন? আরে বোকা, আমি যখন কোণ করে তখন সাইন না হয়ে কস হলো। কথাটা শুনেন, কিছু তো অ্যাঙ্গেল হবে, হবে না? 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি হবে তো। জি স্যার। আমি যে একটা স্যার। ফুটবলের উপর ফোর্স অ্যাপ্লাই করলাম, ফুটবল তো সরবে, একটু হলেও তো সরবে, ডানে অথবা বামে তো সরবে। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এরকম হতে পারে, তো আমরা ধরে নিলাম সর্বোচ্চ 90 ডিগ্রি সরলো,
সরতে পারে, তাই না? তো যদি 90 ডিগ্রি সরে তখন কি ঘটনা ঘটবে? 90 ডিগ্রি যদি সরে তখন ঘটনাটা হচ্ছে এক্ষেত্রে কোনো কাজ হবে না। কারণ কি, এফ এস কস থিটা, কস থিটা এখানে থিটার ভ্যালু কত? 90। আমরা জানি কস থিটা 90 মানে হচ্ছে 0, তাহলে এক্ষেত্রে কোনো কাজ হচ্ছে না। আচ্ছা, তো নেক্সট চলে যাই আমরা। এটা বোঝা গেছে জি স্যার। জি স্যার। না? এখনো মনের মধ্যে এরকম প্রশ্ন যে স্যার আসলে বুঝলাম না কি? এরকম হলে তো আপনাদের মানে বাস্তবে এখানে নিয়ে এসে যদি আপনার একটা বল দিয়ে ফোর্স অ্যাপ্লাই করে দেখাতাম। আচ্ছা, তারপর ওয়ার্ক অফ এ ফোর্স ডিউরিং এ ফাইনাইট ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, এখন একটা ফাইনাইট ডিসটেন্সের জন্য আমরা ওয়ার্ক ডান বের করব। ওকে, অর্থাৎ ডিসটেন্সটা যদি একটু বড় হয় এই টাইপের জন্য, খেয়াল করেন ও থেকে এই পর্যন্ত, ও থেকে আচ্ছা, দয়া করে চ্যাটে কেউ আইডি নাম্বার লিখবেন না, ঠিক আছে? আমি আপনাদের ক্লাসে আবারও রিকোয়েস্ট করছি, খুব খারাপ দেখায় এটা। যেমন আব্দুল্লাহ দীপু কিছুক্ষণ আগে লিখছে, ঠিক আছে? একটা কথা একবার বললেই হয় ক্লাসে। বলতে বলতে আচ্ছা, ওয়ার্ক অফ এ প্রসেস ডিউরিং এ ফাইনাইট এলিমেন্ট, খেয়াল করেন এটা হচ্ছে ও, ধরে নিলাম ও থেকে এটা হচ্ছে এম, ঠিক আছে? ও থেকে এম একটা পথ আছে, একটা রাস্তা। এখন এই রাস্তায় এই যে এ ব্লক দেখছেন, এ ব্লককে আমরা ও থেকে এ পর্যন্ত নিয়ে যাচ্ছি, একটা ব্লককে ও থেকে এম পর্যন্ত নিয়ে যাচ্ছি। ওকে, ও থেকে এম পর্যন্ত নিয়ে যাচ্ছি একটা ব্লক একে। তাহলে এক্ষেত্রে কতটুকু কাজ হবে? তাহলে ফার্স্টে আমরা যেটা করি এরকম ক্ষেত্রে, যে এই পথটাকে ছোট ছোট ভাগে ভাগ করে ফেলি। ওকে, যেটাকে আমরা বলে থাকি ডিফারেন্সিয়েশন। তারপর কি করি, এই ডিফারেন্সিয়েশনটাকে ইন্টিগ্রেশন করি। এই জিনিসটাকে কি বলা হয়? ফাইনাইট ডিসপ্লেসমেন্ট। তাহলে আমরা অলরেডি জেনে আসছি কাজ ইকুয়াল টু কি, এফ এস কস থিটা, ঠিক আছে? তাহলে এই ক্ষুদ্র অংশের জন্য কাজ কতটুকু হবে? এই ক্ষুদ্র অংশের জন্য যদি সরণ ডিএস হয় তাহলে কাজ হবে এফ ইন্টু ডিএস কস থিটা। এখন করলাম কি, ইন্টিগ্রেশন করে ফেললাম। ওকে, ইন্টিগ্রেশন কোথা থেকে? এই যে এই পয়েন্টটাকে আমরা যদি ধরি S1, আর এই পয়েন্টটাকে আমরা যদি ধরি S2, এই যে S1 এটা হচ্ছে কি S2, তাহলে ওয়ার্ক কি S1 থেকে শুরু হয়ে S2 পর্যন্ত কি হবে? Fs cos থিটা। জাস্ট ইন্টিগ্রেশনের ফর্মুলা বসালাম, ঠিক আছে? আপনারা অনেকে ইন্টিগ্রেশনে দুর্বল হতে পারেন হয়তো, এই কারণে কারো কাছে একটু টাফ মনে হতে পারে জিনিসটা, ঠিক আছে? আচ্ছা, তো সেম ভাবে যদি এটা তিনটা অ্যাক্সিস বরাবর হয়, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস, তখন আমরা কি করব? এক্স অ্যাক্সিস বরাবর ফোর্স ইনটু ডিসটেন্স, ওয়াই অ্যাক্সিস বরাবর ফোর্স ইনটু ডিসটেন্স, আর একটা হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর ফোর্স ইনটু ডিসটেন্স। এইগুলো আরেকটা দেখেন, ওয়ার্ক অফ এ ফোর্স অফ গ্র্যাভিটি, অর্থাৎ গ্র্যাভিটির কারণে কি পরিমাণ ওয়ার্ক হতে পারে এটা একটু দেখেন। স্যার একটা কোশ্চেন স্যার। হ্যাঁ অবশ্যই। স্যার ওখানে আমাদের S1 থেকে মানে ইন্টিগ্রেশনে S2 পর্যন্ত ছিল, হ্যাঁ? তো এখানে আমাদের যখন ওই যে সিমিলারলি রেক্টেঙ্গুলার কম্পোনেন্টস অফ দ্য ফোর্স, ওখানে মানে A1 A2 কিভাবে মানে কেন হলো এক্সেস এর জন্য? ও আচ্ছা, এই ক্ষেত্রে বলছে আপনার এই ক্ষেত্রে এই যে এখানে কি A1 থেকে বস্তুটা A2 তে যাচ্ছে, খেয়াল করেন A1 থেকে বস্তুটা A2 তে যাচ্ছে, এই কারণে ওরা কি করছে A1 লিখছে A2 লিখছে। এখন A1 মানে কি S1, আর A2 মানে কি S2, একই কথা। আপনি এর পরিবর্তে S1 লিখতে পারেন, S2 লিখতে পারেন পরবর্তী লাইনে। মানে এখানে বোঝাচ্ছে অবজেক্টটা A1 থেকে কোথায় যাচ্ছে? A2 তে যাচ্ছে, এই কারণে A1 পয়েন্ট লিখছে, A2 পয়েন্ট লিখছে।
কিন্তু আপনি এটাকে যদি ডিসপ্লেসমেন্টে ভেঙে ফেলেন অর্থাৎ সরণের মাধ্যমে লিখেন তাহলে S1 S2 লিখতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে এটাতে যেটা করছে সরণের মাধ্যমে লিখছে, আর এক্ষেত্রে যেটা করছে ওই পয়েন্টটাকে লিখছে। বোঝা গেছে জি স্যার। না? আবার আরো ক্লিয়ার করব? আচ্ছা, বুঝতে পারছি। মানে আমার স্মরণের পরিবর্তেই এখানে শুধুমাত্র পয়েন্টগুলো বুঝাইছে। হ্যাঁ, পয়েন্টটাকে লিখছে। অর্থাৎ আমি ধরে নিলাম এই পয়েন্টটা হচ্ছে S1, এই পয়েন্টটা হচ্ছে S2, তাহলে আমি কি লিখতে পারি A1 থেকে A2। পরবর্তী লাইনে কি লিখি? A1 মানে কি আসলে S1, A2 মানে কি S2। এই তো। আচ্ছা, এবার তার পরেরটা দেখেন, বলছে ওয়ার্ক অফ ফোর্স অফ গ্র্যাভিটি। আপনাদের একটা এক্সট্রা ক্লাস করতে হবে, কবে করবেন? স্যার আচ্ছা, কোন নিলে স্যার, খুবই আগামী ভালো হয়। সোমবার করি। এক্সট্রা ক্লাসটা নিলে খুবই ভালো হয়। হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। স্যার, এই রবিবার করি, শুক্র শনি রবি 3 দিন একটানা করি। রবিবার করবেন? ঠিক আছে, করা যায়। আজকে কি স্যার রাত্রে করা যায় না স্যার? আরে না, আজকে না স্যার, আজকে এমনি সারাদিন ক্লাস করে টায়ার্ড। সারাদিন ক্লাস করে তুমি রাখতে পারো। আচ্ছা আচ্ছা, দেখেন এটা বলছে ওয়ার্ক। অফিস ডেতে সবার কিন্তু আসলে মানে সেম টাইম মিলে না, দেখা গেছে কেউ বাইরে থাকতে পারে। ভাই, ওয়ার্ক ডে যদি রাত্রে টাইম যদি না মিলে কারো, ওয়ার্ক ডে তে যদি রাত্রেও টাইম যদি না মিলে, সেই ক্ষেত্রে তুমি বন্ধু বান্ধবের হেল্প ছাড়া কোনো ওয়ে নাই। কারণ ওয়ার্ক ডে যতই ওয়ার্ক ডে থাকুক, আজকে আবার রাত্রে ক্লাস করা এটা সম্ভবই না, কারণ সকাল থেকে রাত পর্যন্ত ক্লাস করে আবার সকাল রাতে ক্লাস থেকে করে সন্ধ্যা কিছু। পর্যন্ত ক্লাস করে আবার রাত্রে ক্লাস করে। রবিবারে যদি রাত্রে ক্লাস হয়, যদি তুমি না অ্যাটেন্ড করতে পারো, কারো কাছ থেকে বুঝে নিও। টাইম আচ্ছা যেটা ফিক্স করে দেওয়া হবে এটাই থাকবে। আচ্ছা, ঠিক আছে, আপনারা একটু দেখেন। বলছে ওয়ার্ক অফ দ্য ফোর্স অফ গ্র্যাভিটি। ঠিক আছে, গ্র্যাভিটির কারণে কি ধরনের ওয়ার্ক হবে। তো সেম একটা অবজেক্ট A1 যেটা গ্রাউন্ড থেকে y1 ডিসটেন্স আছে, আরেকটা এখন অবজেক্টটা আমি এইভাবে উপরের দিকে ওঠাচ্ছি, ওঠাতে A2 তে আনলাম। এক্ষেত্রে গ্রাউন্ড থেকে ডিসটেন্স কতটুকু হলো? y2। তাহলে প্রকৃতপক্ষে এখানে যে অবজেক্ট আছে এটা কতটুকু ডিসটেন্স ক্রস করছে? এতটুকু পরিমাণ, তাই না? এতটুকু পরিমাণ। এখন টোটালটা হচ্ছে y2, এতটুকু হচ্ছে y1। তাহলে এতটুকু ডিসটেন্স কতটুকু? এই যে এটা এখান থেকে এতটুকু, এটা হচ্ছে y2 মাইনাস y1, এতটুকু ডিসটেন্স ক্রস করছে। ঠিক আছে, এখন আমরা যেহেতু এটা বস্তুটাকে উপরের দিকে উঠাচ্ছি, খেয়াল করেন, যেহেতু বস্তুটাকে আমরা উপরের দিকে উঠাচ্ছি, তাহলে এক্ষেত্রে ওয়ার্ক ডান কি হবে? নেগেটিভ হবে। এই কারণে কি ইউজ করলাম? নেগেটিভ সাইন ইউজ করলাম। ঠিক আছে, এখানে W মানে হচ্ছে ওয়েট, মনে রাখবেন এক্ষেত্রে W মানে হচ্ছে ওয়েট, U মানে হচ্ছে ওয়ার্ক ডান। ঠিক আছে, W কে আবার ওয়ার্ক মনে করবেন না, W মানে হচ্ছে ওয়েট। এখন এম জি, যেহেতু জি উপরের দিকে নেগেটিভ, এই কারণে মাইনাস সাইন ইউজ করলাম, ইনটু এইচ। এইচ মানে বস্তুটা কতটুকু করে উঠছে? y2 মাইনাস y1। তো এই পয়েন্টটাকেই সুন্দর করে এখানে লিখছে, দেখেন w dy। dy মানে কি? w y2 মাইনাস y1। এই তো এখান থেকে কি এই টার্মটাকে ওরা লিখছে এরকম যে ডেল y, আর এটাকে w, তাহলে w ইকুয়াল টু w ইনটু ডেল y। ওকে, বুঝতে পারছেন? জি স্যার। স্যার বুঝতে পারিনি স্যার। আচ্ছা, না বুঝার কি আছে? এটা হচ্ছে একটা, এটা হচ্ছে স্যার ওয়েট, ওইটা হ্যাঁ ওয়েট অবজেক্ট। কেমন? এটাকে আমি এইখান থেকে এই পাশে নিয়ে আসলাম। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে টোটালি আমি কতটুকু হাইট ক্রস করছি? y2 মাইনাস y1। y2 মাইনাস এতটুকু তো y1। বুঝছেন? আচ্ছা, জি। এবার ওয়ার্ক ডান,
যেহেতু বস্তুটা উপরের দিকে ওঠাচ্ছি, উপরের দিকে যদি বস্তু ওঠাই তাহলে এক্ষেত্রে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন বা বাংলায় যেটাকে বলে অভিকর্ষীয় ত্বরণ কাজ করবে। তাহলে যদি অভিকর্ষীয় ত্বরণ কাজ করে তাহলে কি লিখতে পারি, mgh, তাই না? জি mgh, এইচ h মানে কতটুকু জি। আসলে y2 মানে y2 মাইনাস y1 মাইনাস y1। ঠিক আছে, এখন এখানে কি সাইন ইউজ করলাম, মাইনাস w, এটাকে আমি ডেল y ধরে ফেললাম। আর আমাদের ডিরেকশনটা উপরে, এজন্য আমরা মাইনাসটা দিলাম নাকি? হ্যাঁ ঠিক আছে, এই যেটাই ইকুয়েশন আনলাম 1 থেকে 2, এই পয়েন্টটা 1, এই পয়েন্টটা 2। ওকে জি স্যার। স্যার ইন্টিগ্রেশনটা একটু বোঝাই দেন। মানে সেম ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন মানে কি আসলে, প্রথমে আমরা এই ক্ষুদ্র অংশের জন্য কল্পনা করলাম, একটা ক্ষুদ্র পথের জন্য, তারপর টোটাল এই পথটা এখান থেকে এই পর্যন্ত কনসিডার করলাম, এটাই। আপনাদের 2-3টা ইন্টিগ্রেশনে ক্লাস নিতে পারলে খুব ভালো হতো আমার। ঠিক আছে, প্রত্যেকেরই এই সমস্যা, ইন্টিগ্রেশনে সবার সমস্যা, যাদেরই পড়াই তাদেরই সমস্যা। কেন আপনারা মনে হয় ফাঁকি মারছিলেন না ইন্টিগ্রেশনে অনেক? আচ্ছা দেখেন, আচ্ছা হ্যাঁ ক্লাসটা শেষ হয়ে যাক, তারপর এখন এটা পড়বো, ওয়ার্ক অফ দ্য ফোর্স এক্সার্টেড বাই দ্য স্প্রিং। অর্থাৎ স্প্রিং এর ক্ষেত্রে ওয়ার্ক ডানটা কি হবে। ঠিক আছে, এখন স্প্রিং এর ক্ষেত্রে সচরাচর ফোর্স, মনে রাখবেন স্প্রিং এর ক্ষেত্রে ফোর্সের ফর্মুলা হচ্ছে F equal to kx, F equal to kx। F মানে হচ্ছে ফোর্স, k মানে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট এবং x মানে হচ্ছে ডিসটেন্স। অর্থাৎ এটা একটা স্প্রিং, আমি F ফোর্স অ্যাপ্লাই করলাম এই বরাবর, তাহলে স্প্রিংটা এতটুকু পরিমাণ প্রসারিত হলো। ঠিক আছে, আচ্ছা সবাই রেডি? জি স্যার। আচ্ছা খেয়াল করেন, তাহলে স্প্রিং এর ক্ষেত্রে ফোর্স ইকুয়াল টু ফর্মুলা কি, স্প্রিং এর ক্ষেত্রে ফোর্স ইকুয়াল টু kx। হ্যাঁ, এখন সবাই নাস্তা টাস্তা করছেন আপনারা? জি স্যার। জি স্যার নাস্তা করছি। সবার নাস্তা হয়েছে তো? আচ্ছা হ্যাঁ, না স্যার, শুধু একটা না কেন, যার যার আগে একটা নাস্তা টিফিন করে কেক আসেন, খাইলাম। আগে নাস্তা করে আসেন পরে পড়ালেখা। আর ক্লাসটা শেষ করে এরকম করলে হবে, ক্লাস চলতেই থাকবে। আরো সকালে খায় না স্যার, মানে একবারে দুপুরে একসাথে নাস্তা করে। কে? আনোয়ার স্যার, আনোয়ার। আগে নাস্তা করতে হবে, তাছাড়া তো আগে তো জীবন বাঁচাতে হবে পরে পড়ালেখা। জি ঠিক স্যার। আছে, খেয়াল করেন, এটা হচ্ছে একটা স্প্রিং, আমি এই বরাবর F ফোর্স অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, যার ফলে স্প্রিং এর এই বরাবর কি হলো, x পরিমাণ কি বলে ডিফ্লেকশন ঘটলো। তাহলে এই স্প্রিং ফোর্স F ইকুয়াল টু আমরা কি লিখবো, k ইনটু x, k ইনটু x লিখবো। ওকে, এখানে আরেকটা বিষয় খেয়াল করেন, এই স্প্রিং ফোর্স তাহলে F ইকুয়াল টু kx। হ্যাঁ, এখন তাহলে স্প্রিং এর জন্য কৃত কাজের পরিমাণ, অর্থাৎ স্প্রিং এর জন্য ওয়ার্ক ডান কি হবে। স্প্রিং এর জন্য ওয়ার্ক ডানের ফর্মুলাটা হচ্ছে, তাহলে ফার্স্টে আমরা একটা ক্ষুদ্র অংশের জন্য কল্পনা করব, তাহলে ক্ষুদ্র অংশের জন্য F ইনটু dx। F এর মান কি, বল ইনটু সরণ, তাই না? F মানে কি, F মানে হচ্ছে kx, kx লিখে ফেললাম ইনটু dx। তাহলে এবার ক্ষুদ্র অংশকে কি করব, এই ছোট্ট প্রান্ত থেকে এই বৃহৎ প্রান্ত পর্যন্ত আমরা কি করব, তাহলে ফর্মুলা কি, ওয়ার্ক ডান ইকুয়াল টু হাফ মাইনাস হাফ কে x2 স্কয়ার মাইনাস কে x1 স্কয়ার। বোঝা গেছে লাইনটা?
আরেকবার একটু বলেন। কে বুঝেনি কে? আমি রবিউল করি। কোথায় রবিউল করিম বোঝেননি? হুম, কোন লাইনটা বোঝেন? কোন লাইনটা? যে মাইনাস কোন হাফ কে, লাইনটা? মাইনাস হাফ কে ফর্মুলা। আরে বোকা, এই ফর্মুলা না বোঝার কি আছে? ঠিক আছে, ইন্টিগ্রেশন বোঝেন? ইন্টিগ্রেশন এই বয়সে যদি আপনাদের ইন্টিগ্রেশন শেখাতে হয় আমার। আচ্ছা দেখেন, x ইনটু dx এর ইন্টিগ্রেশন করব, x ইনটু dx। ঠিক আছে, ফর্মুলা হচ্ছে x এর যত পাওয়ার থাকবে তার চেয়ে এক পাওয়ার বেশি হবে। x এর পাওয়ার কত? 1 ডিভাইডেড বাই ওই পাওয়ার, এটা হচ্ছে তার ফর্মুলা। ঠিক আছে, x স্কয়ার বাই 2। বুঝতে পারছি না আপনার কথা? স্যার বুঝতে পারছি স্যার। তো এই যে এখানে k যেহেতু কনস্ট্যান্ট, kটা আমরা ওই পাশে নিয়ে নিলাম, x এর কি করলাম? ইন্টিগ্রেশন করলাম, তাহলে x বাই 2। এখন এখানে কি আছে? আপার লিমিট, লোয়ার লিমিট। ঠিক আছে, এখানে হচ্ছে x1, এখানে হচ্ছে x2। এখন যেটা করব, আগে আপার লিমিট বসাবো। আপার লিমিট কত? x2, আপনাদের না কিছুদিন আগেও করালাম এটা, ডিভাইডেড বাই 2 মাইনাস x1, এবার লোয়ার লিমিট। x এর পরিবর্তে একবার এই x এর পরিবর্তে একবার এই লিমিট বসাবো, আবার এই x এর পরিবর্তে একবার এই লিমিট বসাবো, ইকুয়াল টু 2। বুঝা গেছে? এখান থেকে এই ফর্মুলাটা আনলাম, q12 ইকুয়াল টু হাফ, এই যে এটা। এখন এটা হচ্ছে কি a স্কয়ার b স্কয়ার। a স্কয়ার b স্কয়ার মানে কি? a প্লাস b ইনটু a মাইনাস b। এই কাজটাই করছে, a প্লাস b ইনটু a মাইনাস। এখান থেকে এই ফর্মুলাটা আনলাম। দেখেন, এটা ইকুয়াল টু এটা পেলাম ইনটু এটা পেলাম। এখন বোঝা গেছে? স্যার স্যার শেষের লাইনে একটু সমস্যা আছে। এই কোথায় যে কোথায় আবার কেটাকে কি গুণ সমস্যা? করা হয়েছে, কেটাকে গুণ করা হয়েছে হুম, kx2 প্লাস kx1, তাহলে kx2 মাইনাস kx1 কেন হইলো না স্যার? বুঝলাম না। আরে মিয়া, এখানে এই লাইনটা দেখেন, x2 প্লাস x1 এর সাথে কে আপনি অ্যাড করবেন, তো মাইনাস করতে থেকে আসবে? দুইটাই প্লাস না, x2 প্লাস x1। স্যার ওই কেটা শুধু x2 প্লাস, আহারে, মানে x2 মাইনাস x1 এর ক্ষেত্রে যাবে না, x2 মাইনাস x1 এর সাথে যাবে না। আপনারা একটু চিন্তা করে কোশ্চেন করেন না, একটা কোশ্চেন করতে হবে বলে করে দিচ্ছি, এরকম করলে তো হবে না। এই যে দেখেন, এর সাথে এটা গুণ করেন, কত আসে দেখেন, হাফ kx2 প্লাস kx1, এটাই তো করলাম, kx2 প্লাস kx1, এটাই তো করলাম। স্যার এই যে মাইনাসের সাথে কেন গুণ হইলো না স্যার? এই মাইনাসটা না না না, না স্যার, আপনি কে সাথে স্যার, আপনি a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র অনুযায়ী a প্লাস b ইনটু a মাইনাস b লিখছি, তাহলে a প্লাস b এর সাথে গুণ করলাম, a মাইনাস b এর সাথে কেন গুণ করলাম না স্যার? কারণ করলাম না, এর কারণ হচ্ছে এই যে দেখেন, তিনটাই কোনো তো সমস্যা গুণাকার নাই, আছে, এজন্য কোনো সমস্যা নাই, আপনি গুণ তিনটাই তো করতে গুণাকার পারেন। আছে। কিন্তু আমরা যেটা করলাম সেটা হচ্ছে এই যে এটা ইকুয়াল টু f2, এটা ইকুয়াল টু f1 বসালাম। আর এটা মানে কি, ডিফারেন্স কে ডেল x বসাতে হয়, এই কারণে ডেল x বসালাম। এই ফরম্যাটে লেখার জন্য করলাম। আপনি ওটার সাথে আচ্ছা, করলে তখন এই ফরম্যাটে হবে না। সেটা এটা ঠিক আছে। এবার বুঝতে পারছি স্যার, এতক্ষণ তো ভাষার মতো ছিল। ঠিক আছে, একটু দেখলেই তো বুঝতে পারবেন। মানে আপনারা এই কোশ্চেন করব, কে আগে কোশ্চেন করতে পারে। না স্যার, ফর্মুলা অনুযায়ী কিন্তু স্যার এখানে যদি পরের লাইনটা না মানে না থাকতো তাহলে তো স্যার ভুল ছিল। মানে আমি বুঝতেছিলাম না, এই জন্য যে গুণ করলাম, অর্ধেক করলাম আর অর্ধেক করলাম না, প্যান্ট পরলাম শার্ট পরলাম না, তাহলে কেমন হইলো স্যার? সমস্যা নাই, প্যান্ট না পরে যদি আপনি জুব্বা পরে ফেলেন সমস্যা নাই তো।
বুঝেননি? আচ্ছা, এটা ক্লিয়ার? স্যার ক্লিয়ার। আচ্ছা, আমার তো আবার আরেক ব্যাচের স্টুডেন্ট বেশি ঝামেলা বাড়াচ্ছে। আচ্ছা, তাহলে দেখেন, পাওয়ার এন্ড এফিসিয়েন্সি। পাওয়ার মানে হচ্ছে কি ক্ষমতা। পাওয়ার কাকে বলে? একক সময়ে যে পরিমাণ কাজ করতে পারে তাকে কি বলে? পাওয়ার বলে। আচ্ছা, একটু দাঁড়ান তো দেখি এটা কোন সেকশনে এসে ঝামেলা পাকাচ্ছে। এই এনামুল হক, আপনি কোন সেকশনের? এনামুল হক, আচ্ছা ঠিক আছে, আর সিআর চলে আসছে আরেক সেকশনে। আচ্ছা, তাহলে এ পর্যন্তই থাক আপনাদের, কেমন? নেক্সট আমরা एग्जांपल 1 করব, एग्जांपल 2 করব। আর আপনাদের যে পর্যন্ত থিওরি বুঝলাম, হ্যাঁ, কালকে ক্লাস করার আগে অবশ্যই এই থিওরি পর্যন্ত ভালো করে আবার চেক করবেন আপনারা, যেহেতু আপনাদের সকল স্লাইড দেওয়া হয়ে গেছে। ওকে।